কি যে ব্যাঙের একটা সিঁদুর নিয়ে এসছে, তার মধ্যে যা সেন্টের গন্ধ, মানে নাক ফাক, মানে মারাত্মক লেভেলের কেমিক্যাল যাকে বলে, আর একটুও থাকে না মরা। তার থেকে আমার মাইগ্রামের লাল লিপস্টিকটা অনেক ভালো ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। আর একটা লাল লিপস্টিকই কিনে আনতে হবে, সবই যখন কেমিক্যাল তখন আর কি করা যাবে। কি আর এত সেন্টের গন্ধ, আমি জানি না ভাই কোনোদিন সিঁদুরে এত সেন্টের গন্ধ হয়। মনে হয় যেন নাকের মধ্যে পারফিউম দিয়ে দিই, মানে কপালে পারফিউম লাগিয়েছি আমি। এত কড়া গন্ধ, মানে ঝাঁঝ লেগে যায় গন্ধের চোটে। তো যাই হোক, তোমাদেরকে বলছিলাম সেদিন বুনোর বাবার কাহানি, যে বুনোর বাবার সাথে আমি কেন এসছিলাম। বুনোর বাবার আমার বান্ধবী নিশ্চয়ই কিছু আলোচনা করেছিল, কেননা বুনোর বাবার তো প্রথম ওয়াইফ যে, সে তো পালিয়ে গেছিলো। বুনোর বাবা অনেক অপেক্ষা করেছে, অনেক চেষ্টা করেছে, এমনকি সে প্রথমে আরেকটা বিবাহিত ছিল, তার একটা ছেলে ছিল। ছেলে নিয়েই বুনোর বাবা অনুষ্ঠান করে, সমাজে সমাজে যেরকম বিয়ে হয়, মানে সামাজিক বিয়ে 7 পাকে ঘুরে ঘুরে যেরকম টোপর টাপড় পরে আর কি, যেটাকে বিয়ে, মানে আমরা ছোটোবেলা থেকে ওটাকেই বিয়ে ভাবতাম। ওই রকম বিয়েই করেছিল বুনোর বাবা, ছেলে নিয়েই করেছিল। কিন্তু সে থাকতে পারেনি, তার আবার আরেকটা চক্কর হয়ে গেছিল একজন মানে রিক্সা চালক ভাইয়ের সাথে। তো তাও বুনোর বাবা ওই ছেলেটাকে দেখতে যেত, আমি গেছি, আমার বান্ধবী গেছে, 2বার গেছি আমি, বান্ধবীও 2-1বার গেছে। ছেলেটার খরচা ওঠাতো বুনোর বাবা। কিন্তু বুনোর বাবা তার ছেলের খরচা পুরো উঠিয়েছিল, অনেক বছর উঠিয়েছিল। তার দিদিমণির মায়না দিত, তার স্কুলের মায়না দিত, তার হরলিক্স বনভিটা, নিজে জন্মে খায়নি হরলিক্স বনভিটা। তবে সেই ছেলের সমস্ত কিছু, পুজোর জামা কাপড়, পয়লা বৈশাখের জামা কাপড়, সমস্ত কিছু দিত, তার বেলায় দিত। হালাকে সেই বউ না একবেলা তার ঘর সামলেছে, না কোনো দিন একটু পিঠে হাত রেখেছে, না কিছু করেছে, কিন্তু তার ছেলের পুরো দায়িত্ব নিয়ে রেখেছিল, বছর 2-3 নিয়ে রেখেছিল। কিন্তু পরে যখন পুরোপুরি, মানে তখন আর কি ওই ভাইটার সাথে প্রেম ছিল, রিক্সা চালক ভাইটার সাথে প্রেম ছিল। যখন পুরোপুরি পালিয়ে গেল, তারপরেও করেছিল, তারপরেও অনেক করেছে, কিন্তু তারপরে যখন দেখছে না একবারে আবার প্রেগনেন্সি, তখনও বুঝতে পেরেছে না আর আসবে না ফিরে, তখন বুনোর বাবা হাল ছেড়ে দিয়েছে। ব্যাঙের মাথা, এমনিতে তো হাওয়া গায়ে লাগে না, কিন্তু সব উড়ে চুড়ে একবারে যাতা অবস্থা। তখন বুনোর বাবা হাল ছেড়ে দিয়েছিল, কান্নাকাটি করতো, এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াতো। তো যাই হোক, সমস্ত বন্ধুদের বাড়ি ঘুরে বেড়াতো, এখানে থাকতো সেখানে থাকতো, নিজের বাড়িতেও থাকতো না, লজ্জাও পেত। লজ্জা তো পাওয়ারই কথা, জানো না, পুরুষ মানুষের বউ চলে গেলেও পুরুষ মানুষকেও অন্যরকম নানান রকম কথা শুনতে হয়, কাপুরুষ হ্যানা ত্যানা, লোকে মুখে বলে না, পেছনে পেছনে বলে, কি জানি কি ব্যাপার ছিল, এরকম নানান রকম কথা বলে। তো যাই হোক, লজ্জা একটু বাড়িতে কমই থাকতো। তো জানি না ওরা আমার বান্ধবী আর ওর মধ্যে পেছনে পেছনে কী কথা হচ্ছিল। হঠাৎ একদিন দুজনে বসে, আমিও বসে রয়েছি, তিনজনে একসাথে বসে চা খাচ্ছি, চা বিস্কুট খাচ্ছি। তখন হঠাৎ আমার বান্ধবী বলে যে, তুই তো জন্মঝর্মান্তরের কুইরা, তুই তো কাজ করতেও চাস না, বুঝি আমি, তুই মন থেকে করতেও চাস না, তুই তো সারা জীবন একটা সংসার চেয়েছিলি, তো দেখ, ভালো ছেলে, ওর সব কাহিনী তো আমি আগেই শুনেছি, ভালো ছেলে, নিজের বাড়ি ঘর আছে, তোরও বাচ্চাদের জন্য দরকার, ওর পরে তো তোর বাচ্চারাই, তুই তো পাবি সম্পত্তি এনেছে, তুই জানিস না আমার সম্পত্তির শয়ের ধারের কাছেও আমি থাকি না। হ্যাঁ গো, আমার নীতি কি বলো তো, অনেক বউরা আছে যে সম্পত্তির কথা তোলে, লিখিয়ে নাও, বাবার থেকে লিখিয়ে নাও, মার থেকে, মানে যেরকম সিনেমাতে দেখেছি, যেরকম আমার মায়ের বেলায় কিছুটা দেখেছি, সেরকম আমার ঠাকুমা পিসির তো সেরকম কিছু ছিল না, তবুও যেটুকুনি শুনেছি, যেটুকুনি দেখেছি। আমার আবার সম্পত্তির টেন্ডেন্সি কোনো দিন থাকে না। আমার আবার কি জানো তো, আমি না একটু ফিউচার সম্বন্ধে ভীষণ অনীহা, এর জন্য হয়তো আমার ফিউচার অন্ধকার। আমি না ফিউচার বুঝি না, আমি আজও ফিউচার বুঝি না।
আমার কথা হচ্ছে, আমি বেঁচে আছি যেটুকুনি, আমি তো ওপরে সম্পত্তি নিয়ে যেতে পারবো না, ওপরে কেউই সম্পত্তি নিয়ে যেতে পারবে না। আমি যেটুকুনি টাইম বেঁচে আছি, আমার খাওয়া, আমার একটু ভালো জামা কাপড়, এই আমার শখ। তার মধ্যে যদি এক আধটা বছরে এক আধটা ছোটোখাটো কিছু একটা নাকচাবি, একটা কানের দুল দিল তো দিল, হলো তো হলো, না হলে না হলো। মানে যতক্ষণ বেঁচে আছি খেয়ে পড়ে, আমি এই সম্পত্তি ফম্পত্তি বুঝি না। আমি খাওয়া পড়াতেই খুশি, হ্যাপি। একটু ঘুরতে ঠুরতে পারলে আরও হ্যাপি, তাহলে তো আর জীবনে কোনো কষ্টই থাকবে না। আমি ওই টাইপের একটা মেন্টালিটির মানুষ। আমি ওই ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের জন্য রাখা, এটা না আমার এখনও আমি ঠিক অতটা নই। তো ওটা ও জানে, নাহলে তো মনীষের কাছে এত সম্পত্তি, মনীষের আগের বউ 25 লাখ টাকা কেস করে নিয়ে নিল। তা আমি কিছু নিতে পারতাম না, আমি কিছু দাবি করতে পারতাম না, কিন্তু আমার তো সম্পত্তির দিকে মাথাই নাই। তা আমি সেটা বললাম, তুই তো আমায় চিনিস, আমায় এসব বলছিস কেন, তুই জানিস না আমার সম্পত্তি বলে, আরে তোর লাগবে না, কিন্তু আজ নয় কাল, কাল নয় তো ছাক তো লাগবে, সম্পত্তি না চাই, তোর বাচ্চাদের জন্য একসাথে বাচ্চাদের নিয়ে তুই থাকতে তো পারবি, একসাথে বাচ্চাদের নিয়ে থাকতে তো পারবি, এরম বলল। তারপর বলল যে ওর আগের বউয়ের রাখা অনেক গয়নাগাটিও আছে, ও বউয়ের জন্য বানিয়েছিল, সেগুলোও রাখা আছে। আর ও সব পাশে বসে হ্যাঁ হ্যাঁ করছে, কোনোটাতেই না করছে না, সবেতেই সায় দিচ্ছে আর হ্যাঁ হ্যাঁ বলছে। ও আমার বান্ধবী যখন আমায় বলে ওর দিকে বলছে বল হ্যাঁ, বলছে হ্যাঁ গয়না টয়না। আর তখন আমার নিজের গলাতেই সোনার চেন, সোনার লকেট, দু হাতে, এই হাতে 4টে আংটি, ওই হাতে 4টে আংটি, হাতে ব্রেসলেট, টুকটাক জিনিস ছিল আমার কাছে। আর যে তুই জানিস না, আমার না সম্পত্তি না অন্য কারো সোনা দানা কোনো দিকেই আমার নজর নেই। বলে আরে তোর মেয়েকে তো বিয়ে দিতে লাগবে, তখন অঙ্কিতার বিয়ে হয়নি, বৈষ্ণবী ছোট, বলে দুটো মেয়ের বিয়ে দিতে তো লাগবে, আর ও কী করবে, ও বেটা ছেলে মানুষ, ও কি নিজে পড়বে, ও তো ভবিষ্যতে ওর সাথে যে থাকবে, ওকে যে দেখবে, বুড়ো বয়সে ওকে দেখবে, সব তো তাকেই দেবে। তো এইসব নানান রকম বলে বলে আমাকে বুনোর বাবার ঘাড়ে গচিয়ে দিল। আর বুনোর বাবাও সত্যি কথা একটাও বলল না, আদেও জীবনে একটা নাকের চাবিও বানায়নি, নাকের একটা চাবিও বানায়নি, যেগুলো ছিল সব সিটি গোল্ডে। তবে সেটা কোনো বড় কথা না, সে তো আমি বুনোর বাবার সাথে আসার 15 দিনের মধ্যে সব জেনে গেছিলাম। তাহলে তো আমি 15 দিনের মধ্যেই সব জেনে গেছিলাম। আমি আবার আমার জীবনে ফিরে যেতে পারতাম, আমার কাজে ফিরে যেতে পারতাম। কেন 15 দিনের ছুটি নিলে কিছুই হতো না। মালিক আমাকে অনেক ভালোবাসতেন, যার ক্লাব মানে এবারে আমি কাজ করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন, আরও অনেক চেনা জানা ছিল। 15 দিন কেন, আমি 1 মাস পরে এলেও কোনো অসুবিধা ছিল না। তো কিন্তু আমি আসি কেন, আমি তো সম্পত্তির কথা ভেবে আসিনি, আমারও একটা সাথীর দরকার ছিল। কেউ না একা থাকতে পারে না, আর একা মানুষকে বাঁচতেও দেয় না। আমি আজ একা একটা ঘর ভাড়া নিতে যাব, বম্বে দিল্লিতে কিন্তু দিয়ে দেয়। বম্বেতে আমি যখন কাজ করেছি, আমি দেখেছি হাজার হাজার মেয়ে, বিশেষ করে কলকাতার মেয়ে, দিল্লির মেয়ে, আগ্রার মেয়েরা ওখানে কাজ করতে এসেছে, কাজ করছে, ডান্সের কাজ করছে, ডান্সারের কাজ করছে, একা একা বম্বেতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে, একা একা থাকছে, একা একা দিচ্ছে। কিন্তু আমাদের কলকাতা অতটাও আপডেট, হয়তো কিছু কিছু জায়গায় আমি জানি নিউ টাউনে লিভিং রিলেশন প্রচুর আছে, প্রচুর ভর্তি লিভিং রিলেশন নিউ টাউনে। এটা আমি আজকে থেকে দেখছি না, আজ থেকে 15 বছর আগেও আমি নিউ টাউনে আমার এক বান্ধবী ছিল, লিভিং থাকতো। কিছু কিছু জায়গায় দেয়, কিন্তু সব জায়গায় দেবে না, আর বিশেষ করে একা মহিলাকে। আর একা মহিলা সত্যি এক ওরকমভাবে বাঁচাটাও খুব টাফ, একা সব সামলানো, একা ঝুঁকি সমস্ত সামলানো। তা আমি ভাবলাম যখন, সত্যি তো ওনার তো যথেষ্ট বয়স, আমার থেকে তো অনেকটাই বড়, 13 বছরের বড়, সত্যি একটা তো সাথী লাগে, ওনারও লাগে। আর উনি অত ব্যাকডেটেড মানুষের না, উনি আমাকে বলেছিল দেখ তোর কোনো পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাবো না, আর আমারও যদি জীবনে আবার কেউ, ও মানে ও একটু জায়গা ফাঁক রেখেছিল, যদি আবার আসে, ওকে খুব ভালোবাসতো, ওর নামও মৌ ছিল, ওকে খুব ভালোবাসতো, যদি আবার আসে বা কথা বলে বা তলায় তলায় সম্পর্ক রাখে, আমিও যাতে কিছু না বলি, এরকম একটা কথা আমাদের মধ্যে হয়েছিল, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং টাইপের। তো যাই হোক, তো তারপরে তো তোমরা সব দেখছোই। তো যাই হোক, কোথাও না কোথাও একটু হলেও তো মিথ্যে কথা বলেছিল শুরুতে, ওটাই বললাম, আর কিছু না।
আমার কিছু যায় আসেনি, আমার সম্পত্তিরও দরকার ছিল না, আমার গয়নারও দরকার ছিল না। আমার একটা ভালো মানুষ, একটু মাথার উপর জায়গা, একসাথে থাকবো, একটু একে অপরের পাশে থাকবো, শরীর খারাপ হলে আমি ওকে দেখবো, আমাকে দেখবে, এরকম একটা আমার দরকার ছিল। আর সেটা হলেই যথেষ্ট। তার জন্য আমি টিকে গেলাম। 10 বছর হতে গেল, আরও যেটুকুনি বাঁচা খুঁচা জীবন আছে সেটুকুনিও হয়তো টিকে যাব। এই হচ্ছে আমাদের কাহানি। জাস্ট এটা বললাম এই যে শুরুবাতটা মিথ্যে কথা দিয়ে করেছিল। শুধু রাজীবই যে শুরুবাতটা মিথ্যে দিয়ে করেছিল তা না, ইনিও কম যান না, এটাই আর কি বলার, আর কিছু। দিদি তো আমাকে অনেক দিন ধরেই চেনে। অজিতের সাথে পুরোপুরি আসার আগে 2-3বার অজিতের বাড়িতে গেছি, বৌদির থেকে শাড়ি নিয়েছি। তোমাদের বলেছিলাম আমার বৌদি শাড়ি, নাইটি, বেশ দামি দামি শাড়ি, দামি দামি নাইটি, কম দামি কুর্তি, চাদর বিক্রি করতেন। তো 2-1বার আমি নিয়েছিলাম আমার পিসি ওদের জন্য শাড়ি টাড়ি, এটা ওটা নিয়েছিলাম স্টলমেন্টে বিক্রি করতেন। তো নিয়েছিলাম, বেশি করে নেওয়া যায়, আস্তে আস্তে টাকা দেওয়া যায়, আর টাকার কোনো প্রবলেম ছিল না। তো নিয়েছিলাম, তো চিনতাম। তো উনি তো সব জানতেন। তো বুনোর বাবার সাথে যাওয়ার পর বুনোর বাবার বাড়িতেই কিন্তু আমাকে নিয়ে গেছিলো। আমাকে প্রথমে বুনোর বাবার বাড়িতেই নিয়ে গেছিলো, কিন্তু মানে সকালের দিকে নিয়ে গেছিলো। তা বুনোর বাবার বৌদিদের ঘরে ছিলাম। বুনোর বাবার বৌদি আমায় নাইটি দিল, নতুন নাইটি, আমি নতুন নাইটি পরলাম। বৌদিদের ঘরে বোয়াল মাছ দিয়ে ভাত খেলাম। এবার রাতে ওর বড়দাকে ডাকা হয়েছিল। ওর বড়দা ব্যাপারটা মেনে নেয়নি। ওর বড়দা এসেই বার করে দিয়েছিল অজিতকে আর আমাকে। বৌদি নতুন শাড়ি দিয়েছিল, শাড়ি পরে বড়দাকে এসে নমস্কার করলাম। কিন্তু এমন ক্যাচাল লেগেছিল অজিতের সাথে, আমার সাথে নয়। তো অজিতকে এত উল্টোপাল্টা বলছে শুনে 2-4টে কথা আমিও বলে দিয়েছি। তোমরা তো জানো আমি মুখের সামনে কোনো অন্যায় সহ্য করতে পারি না। আমিও 2-4টে উল্টোপাল্টা যা মুখে আইসে বলেই দিয়েছি। আবার মানে কপাল দেখো, আমরাও বসাক, অজিতরাও বসাক, বলরাম হোশিয়ারি আমাদের নিয়ারেস্ট আত্মীয়, মানে আমার ঠাকুমার নিজের কাকার ছেলে বলরাম বসাক। আর অজিতদেরও নাকি দূর সম্পর্কের আত্মীয় হয় বলরাম হোশিয়ারি, এটা আমি জানতাম না। এটা সেদিনই ওখানে আলোচনা হলো। তারপরে অনেকবার অজিতের মুখে শুনেছি। কিন্তু কিরম কপাল, কোথাকার আত্মীয় কোথায় এসে মিলল, অজিতের বাবার খুব নাম ডাক আছে পাড়ায়, বসাকবাবু বলে। আমার দাদুকেও লোকে ওখানে বসাকবাবু বলতো। সব বসাকে ধরেছে। বড় লোক ছিল খানদানি মোটামুটি অজিতের বাবা। তারপরে মানুষের যা হয়, সে তো আমার ঠাকুমাও জমিদারের মেয়ে ছিল, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। ঠাকুমা বলতো কত টাকা আমরা দেখেছি, টাকা বস্তা বস্তা টাকা দেখেছি, তাদের পোড়া কপাল থাকলে যা হয় আর কি। তো সেরকমও অজিতদের কপালগুলো খারাপ। বাবা মা চলে গেলে যা হয়, কিছুই ঠিক থাকে না। সব ও টানা হিচড়া করছে, ও সম্পত্তি, মানে পুরোই ঘেটে ঘ। তো যাই হোক, বার করে দিল। আবার তানিয়ার বাড়ি এসে 2 দিন থাকতে হলো। না, সেদিন রাতে মনে হয় আমরা হোটেল ভাড়া করে দেখেছিলাম নাকি, ঠিক ভালো করে মনে পড়ছে না, নাকি অন্য কোনো বান্ধবীর বাড়ি। সেদিন তানিয়ার বাড়িতে আসেনি। তো যাই হোক, তারপরে আবার 2 দিন তানিয়ার বাড়ি এসে থাকলাম। তারপর রাজীব টাকা দিল ঘর ভাড়া করার জন্য, সস্তার ঘর। ওই 2000 টাকার ঘর ভাড়া, আর মনে হয় 5000 টাকা অ্যাডভান্স। তো 2000 টাকা তো তখন দিতে হয়নি, 5000 টাকা লেগেছিল ঘর ভাড়া করতে, আর একটা টেবিল ফ্যান, মানে ও মনে হয় প্রায় 10,000 টাকার মতন দিয়েছিল। 5000 টাকা বাড়িওয়ালাকে অ্যাডভান্স দেওয়া হলো জগৎপুরে। ওটা ওই বাড়িওয়ালা না, ওটা তার আগে একটা জগৎপুরে আমরা ছিলাম, 2 মাস ছিলাম। তো তখনই অজিতের কাছে বেশি টাকা ছিল না। তো সেই রাজীবের সাহায্য নিতে হয়েছিল, তবেই আমি অজিতের সাথে আসতে পেরেছিলাম। তো পাখা কিনেছিলাম, একটা চাদর, বালিশ, বাসনপত্র ছিল না। 2 মাস আমরা যেভাবে থেকেছি, বাসন ছিল না। পাশের ঘরের একটা মেয়ে ছিল, তারও 12 বছর না 13 বছর, একদম 12-13 বছরে বিয়ে হয়ে গেছিলো, বাচ্চা মেয়ে, ওই বৈষ্ণবীর থেকে একটু বড়, ওই 13 বছর 13.5 বছর 14 বছর হবে, সেই বয়সে বিয়ে হয়ে গেছিলো। তারও বাবা ছেড়ে চলে গেছিলো। মানে সব কপাল খারাপ লোকেদেরই বাস আর কি জগৎপুরে। তোর মা, যাই হোক, ওর মা যা করতো সেটা নিয়ে আমি বলতে চাই না। তোর মা তো থাকতো না, অনেক রাতে আসতো, রাত্রি 2টোয় আসতো, 3টে আসতো, কখনো কখনো আসতো না বাড়িতে। তো ওই বাচ্চা মেয়েটা আর মেয়েটার বর থাকতো, ঘর জামাই, তাদেরও কপাল, ঘর জামাই থাকতো। তো তাদের থেকে বাসনপত্র নিয়ে তাদের ঘরে খাওয়া দাওয়া, আমরাও খাওয়াতাম। আস্তে আস্তে অজিত
ঠিকঠাকভাবে কাজ করতে লাগলো, পয়সা আসতে লাগলো, তখন আমরাও প্রচুর খাইয়েছি। কেন, ওরা আরও বেশি গরিব ছিল, আরও বেশি ওদের অবস্থা খারাপ ছিল। প্রথম দিকে 4-5 দিন ওরা হেল্প করেছে আমার, তো পরে আমি ওদেরকে প্রচুর খাওয়াতাম, মাছ মাংস রান্না করে বাটি ভরে ভরে বাটি ভরে ভরে দিতাম। কি কষ্ট করে থেকেছি প্রথম প্রায় 10-15 দিন। ওই বালিশ ছিল না, একটা বালিশ দুজন মাথায় দিয়ে, একটা চাদর বিছিয়ে, একটা মাদুর বিছিয়ে, একটা টেবিল পাখা, এরমভাবে থেকেছি। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাকি গল্প তোমাদের সাথে আবার পরে করব।